আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। এবার এই তারেক রহমান সরকারকে নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দিলেন এবং জলবায়ু পরিবর্তন নিয়েও কয়েকটা তথ্য দেন এবং এই সরকার কতটা তাণ্ডব চালিয়েছে এই দেশের মানুষের উপর তারও তথ্য দেন এবং সেই সাথে লুটপাটেরও তথ্য দিয়ে দেশবাসীকে একটি কঠিন বার্তা দেন কিন্তু এই তারেক রহমান। তার এই ভাষণে কী কী বিষয় উঠে আসলো তা দেখলে রীতিমতো অবাক হবেন আপনারা। সবচেয়ে অবাক বিষয়, এই সরকার কিভাবে তাদের দলীয়করণের জন্য সকলকে গুম খুন করছে সেই সকল বিষয় তুলে ধরে সরকারকে ব্যাপক তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দেন এই নেতা। চলুন আমরা দেখে নিই জলবায়ু পরিবর্তন, সেই সাথে সরকারের বর্তমান যে অবস্থান, এই ক্ষমতা ধরে রাখার যে বিষয়, সে সকল বিষয় নিয়ে কি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন চলুন দেখে নিই তার কাছ থেকে আমরা, এবং ভিডিওর শেষ অংশে ভারতের বিষয়ে কয়েকটি তথ্য জানব। দুর্নীতিবাজ হাসিনার পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ নেতা মখা আলমগীরের নেতৃত্বে একটি আওয়ামী চক্র 2013 সালে ফার্মার্স ব্যাংক নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিল। লুটপাট আর টাকা পাচারের অন্যতম নিরাপদ এই ব্যাংকে 2015 সালে জলবায়ু তহবিলের প্রায় 600 কোটি টাকা সরিয়ে নেওয়া হয়েছিল। আজ পর্যন্ত সেই টাকা জলবায়ু তহবিলে ফেরত দেওয়া হয়নি। জলবায়ু মোকাবেলায় খরচ না করে জলবায়ু তহবিলের টাকা কেন মখা আলমগীরের ব্যাংকে সরিয়ে নেওয়া হয়েছিল? প্রিয় দেশবাসী, এই প্রশ্ন আমি আপনাদের কাছেই রেখে যাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। সুতরাং তাপদাহ কিংবা দাবদাহ যাই বলি না কেন, এর পেছনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব রয়েছে বটে, তবে হঠাৎ করেই কিন্তু এমন পরিস্থিতির উদ্ভব হয়নি। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ঝুঁকিপূর্ণ দেশগুলো নানা রকম প্রস্তুতি নিয়েছে, আর বাংলাদেশ ফার্মার্স ব্যাংক বানিয়েছে। মহা উৎসব চলছে। পাহাড় কাটা, পাহাড় দখল রোধে কোনো পদক্ষেপই নেই। সম্প্রতি ভবন নির্মাণের নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 4 শতাধিক গাছ কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। দেশ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের হুমকিতে জেনেও তথাকথিত উন্নয়নের নামে গাছগাছালি কেটে খাল ডোবা জলাধারগুলো ভরাট করে মাঠ পার্ক দখল করে রাজধানী ঢাকাসহ দেশের শহরগুলোকে যেন কংক্রিট আর আবর্জনার শহরে পরিণত করা হচ্ছে। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, তাপদাহ কিংবা দাবাদাহের সময় নদীমাতৃক বাংলাদেশের নদ নদী হাওর খালগুলো জনগণের জন্য একটি আশ্রয়স্থল হতে পারত, বিশেষ করে গ্রামীণ জনপদের মানুষের জন্য। কিন্তু উজান থেকে নদী শাসন শোষণের কারণে ভাটির বাংলাদেশের নদ নদীগুলো প্রায় সারা বছরই পানিশূন্য থাকে, আর এই সুযোগে আওয়ামী দখলদার চক্র পানিশূন্য খাল নদ নদী দখল করে নিয়ে ভরাট করে ফেলেছে। আওয়ামী দখলদার চক্রের দখলদারিত্ব থেকে রেহাই পেয়েছে দেশে এমন একটি নদী কিংবা খাল খুঁজে পাওয়া যাবে কিনা যথেষ্ট সন্দেহের ব্যাপার। আমি জাতীয় গণমাধ্যমে কিছুদিন আগে প্রকাশিত একটি রিপোর্ট দেখেছিলাম। রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছিল, বুড়িগঙ্গা ধলে বাংলাদেশের সামনে আলাপ আলোচনার মাধ্যমে তিস্তা সহ অভিন্ন নদ নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায় করার সুযোগ ছিল, কিন্তু ক্ষমতা লিপ্স হাসিনা তার বিনা ভোটের সরকারের প্রতি সমর্থন আদায় করতে দেশের স্বার্থে নয়, বরং এই ইস্যুগুলোকে তার ব্যক্তিগত এবং দলীয় স্বার্থে ব্যবহার করেছে। ফলে তিস্তা চুক্তি কিংবা অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা আদায়ের বিষয়টি এখনো অমীমাংসিত। সুতরাং নির্দ্বিধায় বলা যায়, বাংলাদেশের জলবায়ুর প্রভাব মোকাবেলায় খোদ হাসিনাই এখন সবচেয়ে বড় প্রতিবন্ধক। প্রিয় দেশবাসী, বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি দূরদৃষ্টি সম্পন্ন যুগান্তকারী খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করতে পারি। বন্যা খরা, এই স্লোগান নিয়ে খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির কথা স্মরণ করতে পারি। খাল কাটা হলে সারা, দূর হবে বন্যা খরা, এই স্লোগান নিয়ে শহীদ জিয়া সারা দেশে খাল খনন এবং
বসবাসের জন্য বাংলাদেশ যদি অনিরাপদ হয়ে উঠে, আওয়ামী লুটেরা চক্র নিরাপদে বিদেশে পালিয়ে যাবে। ঐতিহ্যের ধারক সুন্দরবন বিধ্বংসী প্রকল্প গ্রহণ করতেও বিন্দুমাত্র দ্বিধা করেনি। তা খরচ করে নেওয়া। প্রশ্ন হচ্ছে, আসলে কি পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য ছিল গাছ লাগানো, নাকি গাছ লাগানোর মূল উদ্দেশ্য ছিল অন্য কিছু? এদিকে ভারত বিরোধী স্লোগান দিচ্ছেন এই গণ অধিকার পরিষদের নেতা এবং তিনি ভারতকে নিয়ে কতগুলো তথ্য দেন। চলুন দেখে নিই তিনি আরো কি কি তথ্য দিচ্ছেন। ইন্ডিয়া খেদাও, বাংলাদেশ বাঁচাও, ইন্ডিয়া খেদাও, বাংলাদেশ বাঁচাও, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও, ভারত হটাও, বাংলাদেশ বাঁচাও। ধন্যবাদ। এই যে স্লোগান, এই স্লোগানটি সর্বপ্রথম আমরা কিন্তু রাজপথে তুলেছি। আজকে বাংলাদেশে এই ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও এই স্লোগান টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে পৌঁছাই দিয়েছি আমরা ইনশাআল্লাহ। এত অল্প সময়ে মানুষ আমাদের এই ভারত খেদাও আন্দোলনে অংশ নেবে, সারা দেবে, এটা আমরা চিন্তাও করি নাই। কারণ মানুষের ভিতরে ভারতের বিরুদ্ধে যে ক্ষোভ বিদ্বেষ, কারণটা কি? কারণ ভারত একমাত্র যে যারা বাংলাদেশের প্রত্যেকটা বিষয় না করায়, বাংলাদেশের কে সরকারের ক্ষমতায় বসবে, কে গদিতে বসবে, সব ঠিক করে ইন্ডিয়া। তো এটা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে মেনে নিতে পারি না। কি বলেন? বাংলাদেশে কে ক্ষমতায় থাকবে, কে সরকারে বসবে, এটা ঠিক করবে বাংলাদেশের জনগণ। আমরা ঠিক করবো, ইন্ডিয়া কিন্তু মোদী ঠিক করার কেউ নয়। ঠিক না? আমরা শ্রমিক অধিকার পরিষদের এই নবনির্বাচিত কমিটির যারা আছেন, আজকের এই পরিচিতি সভায় আমরা পরিচিত হলাম, তাদেরকে আমরা আহ্বান জানাবো। আপনারা আমাদের আহ্বায়ক কর্নেল মিয়া মুর্শিদুজ্জামান বলেছেন, আপনাদের দায়িত্ব আজকে থেকে বাংলাদেশের প্রত্যেকটি কল কারখানা, গার্মেন্টসে গিয়ে খোঁজ করা কারা কারা ভারতীয় বাংলাদেশে চাকরি করে, কোন কোন কলকারখানায় কতজন ভারতীয়, এটা আপনারা লিস্ট করবেন, তালিকা করবেন। এদের বিরুদ্ধে আমরা রাজপথে আন্দোলন গড়ে তুলব। কারণ পুরো ইন্ডিয়ান বাংলাদেশে আমরা রাখবো না ইনশাআল্লাহ। অবৈধভাবে যত ভারতীয় আছে প্রত্যেক জায়গায় আমরা এই দেশকে ইনশাআল্লাহ শেষ করবো। আমাদের এই আন্দোলনের অন্যতম সম্মুখ যোদ্ধা আপনাদের সবার পরিচিত মুখ তারেক রহমান আছেন এখানে। তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আজকে এই ইন্ডিয়া হটাও বাংলাদেশ বাঁচাও সারা বাংলাদেশে কিন্তু আমরা পৌঁছাই দিতে পেরেছি। আমাদের যুব অধিকারের সম্মানিত আহ্বায়ক সাকিব হুসাইন রয়েছেন, সদস্য সচিব সোহেল মৃধা রয়েছেন, আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা জিয়াউর রহমান জিয়া ভাই আছেন, আমাদের ইঞ্জিনিয়ার ফাহিম ভাই, উনি বুয়েট থেকে পাস করেছেন, দীর্ঘদিন ইঞ্জিনিয়ারিং পেশায় ছিলেন, এখন দেশ রক্ষার জন্য আমাদের এই দলে উনি রাজনীতি করছেন। ফাহিম ভাই যে কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি করলে 1.5 লাখ টাকা বেতন পাবেন, কিন্তু উনি ওই চাকরির পিছনে না দৌড়ে দেশকে রক্ষার জন্য, দেশকে নতুন করে গড়ে তোলার জন্য এখানে সময় দিচ্ছেন। এই যে এটা আমাদের বড় একটা পাওয়া। ভালো ভালো মানুষগুলো কিন্তু আমাদের দলের দিকে আসছে। এই যে কর্নেল মুর্শিদুজ্জামান সাহেব 30 বছর সেনাবাহিনীতে চাকরি করছেন, 30 বছরের জীবনে বিডিআর এর দায়িত্ব পালন করেছেন। এই যে মানুষগুলোকে আমরা পেয়েছি, আমরা যদি ওনাদেরকে কাজে লাগিয়ে এই দলটাকে এগিয়ে নিতে পারি ইনশাআল্লাহ, তাহলে দেখবেন আমাদের সামনের ভবিষ্যৎ খুব ভালো ইনশাআল্লাহ। কিন্তু যারা জনগণের সাথে প্রতারণা করে, মিথ্যা আশ্বাস দিয়ে বাস্তবায়ন করে না, এরকম বেঈমান মুনাফিক এভাবেই তথ্য দেন কিন্তু এই নেতা।